সেদিনের ঘটনার পর আমি নাক কান মুলেছি। আমি আর কখনো কাউকে সাঁতার শেখাতে যাব না। যতই এ বিষয়ে কেউ সাদাসাদি করুক না কেন, কোনো মতেই আমি আর ওদিকে নেই। প্রিয় পাঠক ও পাঠিকারা হয়তো ভাবছেন, কি আবোল তাবোল বলছে, আসল ব্যাপারটাই বা কি? ঠিকই তো, আসল ব্যাপারটা না জানলে সত্যিই তো ব্যাপারটা বোঝা মুশকিল। তাই ভনিতা না করে আসল ব্যাপারে আসা যাক। ব্যাপারটা হলো, আমাদের পাড়ার 17 নাম্বার বাড়িতে তাভারিস পেতকিন নামে একজন ভদ্রলোক থাকতো। ভদ্রলোক বিয়ে থা করেননি, সব সময় আপন মনে থাকতেন, কারো সাথেও নেই পাঁচেও নেই। ভদ্রলোককে কোনোদিন কেউ গান কিংবা গিটার বাজাতে শোনেনি। সে খুবই গম্ভীর ও ভদ্র। কাছাকাছি কোনো এক কারখানায় কাজ করত। এ হেন তাভারিস পেতকিনের সঙ্গে আমি জড়িয়ে পড়ি। যেমন তেমন জড়ানো নয়, সে একেবারে খুনের ব্যাপার। বিশ্বাস করুন, আমি কিছু ইচ্ছে করে এইসব করিনি। কেননা আমি এত ভীতু যে এইসব সাংঘাতিক ব্যাপারে যে জড়িয়ে পড়বো তা আমি স্বপ্নেও ভাবিনি। একদিন ঘটনাক্রমে তাভারিস পেতকিনের সঙ্গে আমার আলাপ হয়, তাও আবার সমুদ্রের ধারে। সে বাদামি করার জন্য একটা পাথরের চাইয়ের উপর শুয়েছিল। সমুদ্রে যাবার তার কোনো রকমই লক্ষণ ছিল না। তাই আমি আগ বাড়িয়ে বলি, কি ব্যাপার মিস্টার পেতকিন, সমুদ্রে চান করবেন না? তাভারিস পেতকিন লজ্জিত হয়, দেহের সমস্ত রক্ত যেন তার মুখে এসে জড়ো হয়। সলজ্জ ভাবে বলে, জলকে আমি ছেলে বয়স থেকে ভীষণ ভয় পাই। জল দেখলেই আমার হাত পা পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। মনে হয় জলের নামলেই জলের ভিতরে ডুবে যাব। তার কথায় আমি হেসে ফেলি, বলি, সেখানে যেখানে মেয়েরা সমুদ্রের জলে লাফালাফি করছে, সেখানে কিনা আপনার মতো শক্ত সমর্থ পুরুষের মুখে এ জাতীয় কথা শোভা পায় না। আপনার মন থেকে এই জাতীয় দুর্বলতা দূর করা অত্যন্ত প্রয়োজন। সে সলজ্জে হাসে, বলে, ছেলেবেলার অভ্যাস কি দূর করা যায়? আমি বেশ জোরের সঙ্গে বলি, এটা কোনো কথা হলো না। ইচ্ছে করলে যে কোনো বয়সে যে কোনো কাজ করা যায়। বেশ, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে সাঁতার শেখাবো। তখনই আপনি বুঝতে পারবেন আপনার ধারণা কতটা ভুল। আমার কথা শুনে সে ভয় কুঁকড়ে যায়, দুই হাত নেড়ে বলে, না 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 না, দোহাই আপনার। বুড়ো বয়সে পৈতৃক প্রাণটা হেলায় হারাতে চাই না, আমাকে ক্ষমা করুন। আমারও জেদ চেপে যায়, বলি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আপনার যখন এতই ভয়, তখন আমি আপনাকে সাঁতার না শিখিয়ে ছাড়ছি না। সাঁতার আপনাকে শিখতেই হবে, আর তা শুরু হবে আগামীকাল থেকেই। আমার জেদ দেখে আর আপত্তি করে না, শুধু অস্পষ্ট স্বরে বলে, বুড়ো বয়সে প্রাণটা গেল বোধহয়। পরের দিন সকালবেলা যথাসময়ে আমরা সমুদ্রের পাড়ে আসি। ওর অবস্থা দেখে মনে হয় ফাঁসির আসামিকে বোধহয় কাঠগড়ার সামনে দাঁড় করানো হয়েছে। আমি প্রায় জোর করে ওকে সাঁতারের পোশাক পরাই। ও ভাবলেশীন নেত্রে আমার দিকে তাকিয়ে থাকে, এমন ভাব দেখায় যে এখনই ওর মৃত্যু হবে। ওকে দুই হাত ধরে জলের কাছে নিয়ে আসি। ছোট বাচ্চাদের মতো ও চিৎকার করে ওঠে, বারবার বলে, আমার অকাল মৃত্যু না হলেই কি নয়। আমি ওর কথার কর্ণপাত করি না, জোর করে ওকে জলের আরো কাছে নিয়ে যাই। এবার সে ভয়ে চোখ বন্ধ করে, আমার হাত নিজের দুটো হাত দিয়ে চেপে ধরে।
পায়ে পায়ে জলের দিকে এগোয়। একসময় হাঁটু জল পর্যন্ত জলে নিয়ে এলে সে এমন করতে শুরু করে যে ওকে ধরে রাখা সম্ভব হয় না। কোনো রকমে আমার হাত ছাড়িয়ে সে লাফাতে লাফাতে সমুদ্রের পাড়ে চলে আসে। আমি ওর পিছনে পিছনে ছুটে আসি, ওকে ধরে আবার সমুদ্রের জলে নিয়ে যাই। এইভাবে ছোটাছুটি চলে প্রায় 1 ঘন্টা। আমিও ক্লান্ত হয়ে পড়ি। আমার হাত থেকে রেহাই পেয়ে সে সমুদ্র পাড়ের বালির ওপর চিত হয়ে শুয়ে পড়ে। মনে হয় ওর ওঠার কোনো সম্ভাবনা নেই। অগত্যা আমি ওর কাছে যাই। আমাকে দেখেই ওর চোখ জোড়া ছানা বড়া হয়ে ওঠে। হাত জোর করে বলে, দোহাই আপনার, আমাকে আর জলে নাকানি চোবানি খাওয়াবেন না, অনেক হয়েছে, এবার আমাকে রেহাই দিন, আমার পক্ষে সাঁতার শেখা অসম্ভব। ওর হাব ভাব দেখে ক্লান্তির মধ্যেও হেসে গড়িয়ে পড়ি। বলি, একবার যখন ধরেছি তখন সাঁতার না শিখিয়ে ছাড়ছি না। আগামীকাল আবার এখানে দেখা হবে। যদি পালানোর চেষ্টা করেন তবে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে আসব। কাজেই লোক হাসানোর চেষ্টা করলে আপনি বেইজ্জতিতে পড়বেন। আমার কথা শুনে পেটকিন আমাকে বোঝাতে অনেক চেষ্টা করে, কিন্তু আমি সে সুযোগ তাকে দিইনি। ধন্যবাদ জানিয়ে স্থান ত্যাগ করি। পরের দিন সকালে লোক হাসানোর ভয়ে আমার আগেই সে সমুদ্রের ধারে এসে বসে থাকে। আমাকে দেখে ওর মুখখানা করুণ হয়ে ওঠে। ও এমন ভাবে দাঁড়ায় যে মনে হলো সে আততায়ী, তাকে দণ্ড দেবার জন্য এখানে আনা হয়েছে। সে আমাকে সুপ্রভাত জানায়, আস্তে আস্তে বলে, আজকে সমুদ্রে চান না করলেই কি নয়। আমি বেশ জোরে ধমক দিই, বলি, ওসব ছেঁদা কথা বাদ দিন, জলে নামবার জন্য প্রস্তুত হন। আমার ধমকে কাজ হয়। সে অনিচ্ছা সত্ত্বেও চান করার পোশাক পরে পায়ে পায়ে আমার কাছে আসে। আমি কতদিনের মতো ওকে জোর করে জলে নামালাম। আজকে আমি ওকে সাঁতারের হাত টানার কায়দা শেখাতে শুরু করি, কিন্তু আশ্চর্যভাবে ও ঘন্টা খানেকের মধ্যে হাত টানা শিখে ফেলে। তবে সমস্যা হয় পা নিয়ে। জলের তলা থেকে সে কিছুতেই একটা পা তুলতে পারে না। অনেক চেষ্টার পর সে কোনো রকমে একটা পা জলের উপরে তোলে, কিন্তু দুটো পা তোলা এক অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে প্রায় 1.5 ঘন্টা টানা হেঁচড়ানোর পর আমি ক্লান্ত হয়ে পড়ি। সেদিনের মতন ওকে নিয়ে সমুদ্রের পাড়ে ফিরে আসি। আজকেও সে সমুদ্রের পাড়ে বালির ওপর চিত হয়ে শুয়ে পড়ে। কোনো রকম নড়নচড়ন তার মধ্যে দেখা যায় না। আমি হেসে উঠি। ও কিন্তু আজকে সাঁতারের ব্যাপারে কিছু বলে না, শুধু ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে থাকে। পরের দিন সমুদ্রের পাড়ে এসে দেখি আজকে সমুদ্র খুবই অশান্ত। অকল্পনীয় বড় বড় ঢেউ ছুটে আসছে পাড়ের দিকে। সে কি গর্জন সমুদ্রের! আমার বিস্মিত ভাব কাটে পেটকিনের কথায়। পেটকিনকে দেখে আমিও অবাক কম হইনি, কেননা আজকে সে আমার আসার আগেই সাঁতারের পোশাক পরে তৈরি হয়ে আছে। ওকে দেখে আমি হাসি, বলি, পরম পিতা নিশ্চয়ই আপনার উপর কৃপা দৃষ্টিপাত করেছেন, তা না হলে আজকে সমুদ্রে এতটা সাংঘাতিক হবে কেন? আজকে স্নান করা অসম্ভব, আজকের মতো আপনি রেহাই পেয়ে গেলেন। পেটকিনের আজকের হাব ভাব অবাক লাগে। সে নিজেই উৎসাহের সঙ্গে বলে, না না, তা কি করে হবে, এতটা শেখার পর বন্ধ করলে আবার হয়তো নতুন করে শিখতে হতে পারে। এক কাজ করা যাক, সমুদ্রের বেশি দূর না এগিয়ে একটা ধারে হাত পা চালানো যেতে পারে, তাতে বিপদও থাকবে না, আবার অনুশীলনও করা যাবে। আমি কিছু বলার আগেই সে ছুটতে ছুটতে সমুদ্রের দিকে যায়। বেশ কিছুটা জলের মধ্যে গিয়ে দাঁড়াতে চেষ্টা করেন। ও দুর্বুদ্ধি দেখে আমার ভীষণ ভয় করে। চিৎকার করে বলি, পেটকিন চলে আসুন, এত বড় ঝুঁকি নেবেন না, বিপদ হবে। পরক্ষণেই বেশ জোরে ঝড় বইতে শুরু করে।
ফলে সমুদ্রের ঢেউ তখন উন্মাদে পরিণত হয়। কি তার বিকট আস্ফালন! মনে হয় সমুদ্রের ঢেউ যেন স্থলভাগকে মুহূর্তের মধ্যে গ্রাস করবে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। পেটকিনকে বারবার সাবধান করি, বলি বিরাট ঢেউ আপনাকে আপনার পিছনে আসছে, প্লিজ চলে আসুন। সত্যি একটা বিরাট ঢেউয়ের তলায় পড়ে সে, তারপর তাকে আর দেখা যায় না। আমি ভয় চিৎকার করতে থাকি, পেটকিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু তাকে কোথাও দেখতে পাই না। অল্প কিছুক্ষণ পর দেখি আমার থেকে 10 গজ দূরে কি যেন সমুদ্রের ঝড়ের সঙ্গে লড়াই করে আছাড়ি পাছাড়ি খাচ্ছে। এরপর আমি স্থির থাকতে পারি না, তাকে বাঁচানোর জন্য উন্মত্ত জলের ঢেউয়ে ঝাঁপ দিই। বড় বড় ঢেউ আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যেতে থাকে। আমি তারই মধ্যে পেটকিনকে খুঁজি, চিৎকার করে ডাকি। এইরকম ভাবে বেশিক্ষণ আমি সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করতে পারি না। একসময় ঢেউয়ের ধাক্কায় আমি সমুদ্রের পাড়ে আসতে বাধ্য হই। পাড়ে এসেই বেগতিক দেখে চিৎকার করে সমুদ্রের পাড়ে লোকজনদের সাহায্য চাই, বলি একজন সাঁতার না জানা লোক ডুবে যাচ্ছে, ওকে বাঁচান। আমার চিৎকারে সমুদ্রের পাড়ের লোকেরা ছুটে আসে। তাদের মধ্যে যারা সাহসী তারা উন্মত্ত সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে পেটকিনকে বাঁচাবার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশও এসে উপস্থিত হয়, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আমি যে কি করব তা ভেবে পাই না। আপন মনে বিড়বিড় করে প্রলাপ বকতে শুরু করি। অনেক চেষ্টা করে পেটকিনকে খুঁজে না পেয়ে আমরা সকলে হতাশ হই। সমুদ্রেই যে তার জীবন অবসান হয়েছে তা আমরা এক বাক্যে স্বীকার করি। ফলে আমার মনে প্রচন্ড অনুশোচনা শুরু হয়। ভাবি, আজকে পেটকিনের অকাল মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যদি ওকে ওভাবে জোর করে সমুদ্রে না আনতাম তাহলে হয়তো সে বেঁচে থাকতো। আমার ভীষণ কান্না পায়। আমি দুই হাতে নিজের মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ি। সমুদ্রের পাড়ের লোকেরা আমাকে সান্ত্বনা দেয়। এভাবে বেশ কিছুক্ষণ পর আমি চোখ মুছে উঠে দাঁড়াই। সমুদ্রের দিকে তাকিয়ে বিস্ময়ে আমার চোখ জোড়া বড় বড় হয়ে ওঠে। দেখি আমার থেকে প্রায় 50 গজ দূরে সমুদ্রের বিরাট বিরাট ঢেউয়ের উপর অনায়াসে ভেসে আছে একটি লোক। লোকটির সাঁতারের ভঙ্গি সত্যি নিখুঁত। এই উন্মত্ত সমুদ্রে এইভাবে ভেসে থাকা একজন পাক্কা সাঁতারুর পক্ষেই সম্ভব। সাঁতারুর কাছে সমুদ্রের বিরাট ঢেউগুলো যেন নস্যি। আমারই পাশে একজন নাবিক বাইনোকুলার নিয়ে দাঁড়িয়েছিল। আমার অনুরোধে সে বাইনোকুলার দিয়ে সাঁতারুকে দেখে, বলে কোনো চিন্তা নেই, ওই সাঁতারুটি হলেন পৃথিবীর বিখ্যাত সাঁতারু তাভারিস পেটকিন। তিনি বিভিন্ন দেশ থেকে বহু পুরস্কার পেয়েছেন। লোকটির সাঁতারের ভঙ্গি সত্যি নিখুঁত। আপনি কি এত বড় সাঁতারুর নাম শোনেননি? সঙ্গে সঙ্গে নাবিকটির কাছ থেকে বাইনোকুলারটা নিই। সাঁতারুকে দেখে কেননা নাবিকের কথা আমার বিশ্বাস হয় না, কিন্তু বাইনোকুলারে যা দেখি তাতে আমি হাসবো কি কাঁদবো ভেবে পাই না। কেননা যে দুর্ধর্ষ সাঁতারুটি সমুদ্রের বিরাট ঢেউকে বুড়ো আঙুল দেখিয়ে জলের উপরে ভেসে আনন্দ উপভোগ করছেন সে আর কেউ নয়, আমাদের পেটকিনই বটে। কেননা তার পক্ষে এই ভয়ঙ্কর সমুদ্রে মনের আনন্দে স্নান করা সম্ভব। নাবিকের কথা শুনে আমার চারপাশের সমবেত লোকেরা হাসাহাসি শুরু করে। আমি যে এ অবস্থায় কি করব ভেবে পাই না। ভাবি, এ কদিন তো পেটকিন আমাকে বুদ্ধু বানিয়ে ছেড়েছে। তাকে সাঁতার শেখাতে গিয়ে আমার অনেকটা মায়ের কাছে মাসির গল্প বলার মতন হয়েছে। তারপর থেকে নাক কান মুলেছি। আমি এ জীবনে আর কোনোদিন কাউকে যেচে সাঁতার কাটতে বলবো না। কেননা ন্যাড়া বেল তোলা যায় একবারই, দুবার নয়।